রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের উত্তর পশ্চিম সীমান্তে সশস্ত্র কুর্দি গোষ্ঠীর 6 সদস্যকে হত্যা। ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 20 বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার। হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বজায় থাকবে। কৃষ্ণ সাগরে ন্যাটোর নৌ মহড়া শুরু। রাশিয়ার কড়া সতর্কবার্তা এবং তহবিল সংকটে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা হুমকিতে। ইরানের উত্তর পশ্চিম সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করা একটি সশস্ত্র কুর্দি গোষ্ঠীর 6 সদস্যকে হত্যা করার দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর স্থলবাহিনী। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোষ্ঠীটি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসি সদস্যরা পূর্ব পরিকল্পিত অ্যাম্বুশ পরিচালনা করে তাদের প্রতিহত করে। বিবৃতিতে বলা হয়, আর্টিলারির সহায়তায় মহাবাদ ও পিরান শহরের মধ্যবর্তী পার্বত্য এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এতে 6 সদস্যের পুরো দলটি নিহত হয় এবং তাদের পরিকল্পিত অনুপ্রবেশ ব্যর্থ করে দেওয়া হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সীমান্তবর্তী এলাকায় কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর আগের দিন পৃথক এক অভিযানে আইআরজিসির 2 সদস্য নিহত হওয়ার কথাও ইরানি গণমাধ্যম জানিয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ সামনে এসেছে। ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 20 বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। তার বিরুদ্ধে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও সংগ্রহ করে তেহরান সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলি পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রতিটি কাজের বিনিময়ে 10 থেকে কয়েকশো মার্কিন ডলার পারিশ্রমিক পেতেন। গত 9 জুন জেরুজালেম জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। ইতিমধ্যে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ আদালতে জমা দেওয়া হয়েছে। ফলে শিগগিরই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তি ও সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। তবে এই মামলার অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি এবং বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ বলেছেন, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পর 2 সপ্তাহেরও কম সময়ে ইরান 4 কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক সক্ষমতার সমর্থনে কূটনৈতিক উদ্যোগই এই সাফল্য এনে দিয়েছে। কালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেরও পক্ষে অবস্থান নেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সামরিক সক্ষমতা কোনোভাবেই আলোচনার বিষয় নয় এবং সেগুলো নিয়ে কোনো আপোষ হবে না। তিনি আরো বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার, তাই দেশটি তার পারমাণবিক অধিকার থেকেও সরে আসবে না। সমঝোতা স্মারকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমা প্রয়োজনে বাড়ানো যেতে পারে বলেও মন্তব্য করেন কালিবাফ। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপিত সব ধরনের প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল পরিদর্শনের সময় তিনি একথা বলেন। সফরে নেতানিয়াহুর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এবং উপ চিফ অব স্টাফ মেজর জেনারেল তামির ইয়াদাই। এ সময় উত্তরাঞ্চলীয় কমান্ডের কর্মকর্তারা সীমান্ত পরিস্থিতি, চলমান সামরিক অভিযান এবং ড্রোন মোকাবেলায় নতুন অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে তাদের ব্রিফ করেন। সেনাদের উদ্দেশ্যে বক্তব্যে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের অভিযানে ইরান সমর্থিত হিজবুল্লাহর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তার ভাষ্য, সংগঠনটির এক সময়ের প্রায় 1.5 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেটের মজুদ এখন মাত্র 8% নেমে এসেছে এবং প্রায় 9,000 সদস্য নিহত হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নেতানিয়াহু বলেন, সীমান্ত রক্ষায় ইসরায়েল এখন নিজ ভূখণ্ডের পরিবর্তে প্রতিবেশী এলাকার ভেতরে নিরাপত্তা বাফার জোন গড়ে তোলার কৌশল অনুসরণ করছে। একই সঙ্গে তিনি জানান, হিজবুল্লাহর টানেল, অস্ত্র ভাণ্ডার ও সামরিক অবকাঠামোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক মহড়া আরও আক্রমণাত্মক হয়ে উঠছে বলে অভিযোগ করেছে মস্কো। কৃষ্ণ সাগরে বুলগেরিয়ার অংশগ্রহণে ন্যাটোর ব্রিজ 2026 নৌ মহড়া শুরু হওয়ার পর এই সতর্কবার্তা দেয় রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিষয়ক বিভাগের প্রধান ভ্লাদিস্লাভ মাসলেননিকভ বলেন, রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর মহড়ার পরিসর ও প্রকৃতি আর সাধারণ প্রশিক্ষণ হিসেবে দেখা যায় না। তার দাবি, এসব মহড়ায় ক্রমে আক্রমণাত্মক কৌশলের ব্যবহার বাড়ছে। মস্কোর মতে ন্যাটো পূর্ব ইউরোপ ও কৃষ্ণ সাগর অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে রাশিয়ার নিরাপত্তার উপর চাপ সৃষ্টি করছে। রাশিয়া অভিযোগ করছে, কৃষ্ণ সাগরকে ন্যাটো ধীরে ধীরে একটি অগ্রবর্তী সামরিক ঘাঁটিতে পরিণত করছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। তবে ন্যাটোর পক্ষ থেকে এসব মহড়াকে প্রতিরক্ষামূলক ও সদস্য দেশগুলোর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, তহবিল ঘাটতির কারণে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW এর কার্যক্রম মারাত্মক ঝুঁকিতে পড়েছে। দাতা সম্মেলনে তিনি জানান, সংস্থাটির কার্যক্রম চালিয়ে যেতে এখনো $10 কোটি তহবিল ঘাটতি রয়েছে। গুতেরেস বলেন, গাজায় ভয়াবহ মানবিক সংকট, অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা এবং লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে লাখো ফিলিস্তিনি শরণার্থীর নিরাপত্তা ও জীবনযাত্রা অনিশ্চয়তার মুখে। একই সঙ্গে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে UNRW এর কার্যক্রমে ইসরায়েলের আরোপিত ব্যাপক বিধিনিষেধও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অর্থ সংকটের কারণে UNRW ইতোমধ্যে তাদের বিভিন্ন সেবা সীমিত করতে ব্যর্থ হয়েছে। গুতেরেস সতর্ক করেন, দ্রুত নতুন অর্থায়ন না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। 1949 সালে প্রতিষ্ঠিত UNRW গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, লেবানন, জর্ডান ও সিরিয়ায় প্রায় 26 লাখ ফিলিস্তিনি শরণার্থীকে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আশ্রয় সহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জরুরি আর্থিক সহায়তা না পেলে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW তাদের দায়িত্ব পালন চালিয়ে যেতে পারবে না। তিনি অভিযোগ করেন, ভুল তথ্য, অপপ্রচার, আইনগত বাধা ও কার্যক্রমে বিধিনিষেধের মাধ্যমে সংস্থাটিকে দুর্বল করার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় UNRWর 390 জন কর্মী নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে সংস্থাটিকে টিকিয়ে রাখতে সদস্য রাষ্ট্রগুলোর দ্রুত আর্থিক সহায়তা জরুরি। এদিকে জাতিসংঘের তুরস্কের স্থায়ী প্রতিনিধি আহমেদ ইলদিস অভিযোগ করেন, ইসরায়েল UNRWর কার্যক্রমে নজিরবিহীন বাধা সৃষ্টি করছে। তার দাবি, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার ক্ষুণ্ণ করার প্রচেষ্টা। কাতারের রাজধানী দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। একই সময় ইরানের আলোচক প্রতিনিধি দলও দোহায় অবস্থান করলেও ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে কোনো মুখোমুখি বৈঠকের পরিকল্পনা নেই। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ বলেছেন, লেবাননের সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত এবং যুক্তরাষ্ট্র ইরানের তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা ইরানি অর্থ ছেড়ে না দেওয়া পর্যন্ত তেহরান কোনো চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে না। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে তারা হিজবুল্লাহর আরও এক সদস্যকে হত্যা করেছে। তবে এই বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের জাওতার এবং ফ্রাউন এলাকার তথাকথিত পাইলট জোন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে সীমান্ত অঞ্চলে উত্তেজনা এবং সামরিক উপস্থিতি অব্যাহত রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হুমকি হিসেবে বিদ্যমান থাকা পর্যন্ত ইসরায়েলি বাহিনী সেখানে অবস্থান বজায় রাখবে। দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল পরিদর্শনের সময় তিনি এই ঘোষণা দেন। সফরে নেতানিয়াহুর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং উপ চিফ অব স্টাফ মেজর জেনারেল তামির ইয়াদাই। এ সময় উত্তরাঞ্চলীয় কমান্ডের কর্মকর্তারা সীমান্ত পরিস্থিতি, চলমান সামরিক অভিযান এবং ড্রোন মোকাবিলায় নতুন অস্ত্র ও গোলা বারুদের বিষয়ে তাদের ব্রিফ করেন। সেনাদের উদ্দেশ্যে বক্তব্যে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইরান সমর্থিত শক্তিগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তার ভাষ্য অনুযায়ী হিজবুল্লাহর এক সময়ের প্রায় 1.5 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেটের মজুদ এখন মাত্র 8% নেমে এসেছে। তিনি আরও দাবি করেন, এখন পর্যন্ত প্রায় 9,000 হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে, যার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকশো জন রয়েছে।
তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিরাপত্তা কৌশলে পরিবর্তন আনা হয়েছে। সীমান্তের নিজস্ব অংশে প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়ার পরিবর্তে এখন প্রতিবেশী ভূখণ্ডের ভেতরে নিরাপত্তা বাফার জোন গড়ে তোলা হচ্ছে, যাতে কোনো সশস্ত্র গোষ্ঠী সীমান্তের কাছে ঘাঁটি করতে না পারে। তিনি জানান, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর টানেল, অস্ত্র ভাণ্ডার ও অন্যান্য সামরিক অবকাঠামো ধ্বংসের অভিযান অব্যাহত রেখেছে। একই সঙ্গে সেনাদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, নিরাপত্তার জন্য তাৎক্ষণিক হুমকি শনাক্ত হলে কোনো নির্দেশের অপেক্ষা না করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নে বিলম্ব হওয়ায় ইরানের শীর্ষ কর্মকর্তারা দোহায় প্রকাশ্যে উপস্থিত হতে অনাগ্রহী বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক অ্যালেক্স ভাতাঙ্কা। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত 2 সপ্তাহে ইরানের ক্ষমতা কেন্দ্রে MOU নিয়ে সন্দেহ ও সমালোচনা বেড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কাগজে কলমে চুক্তি থাকলেও এর বাস্তব অগ্রগতি কোথায়? বিশেষ করে ইরানের জব্দ করা অর্থ এখনো মুক্ত হয়নি। হরমুজ প্রণালীর বিষয়ে তেহরানের প্রত্যাশা পূরণ হয়নি এবং লেবানন থেকেও ইসরায়েলি বাহিনী সরে যায়নি। ভাতাঙ্কার মতে, তেহরানের একটি অংশের আশঙ্কা, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবফ এমন একটি মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন, যারা প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত ইরানকে কাঙ্ক্ষিত সুবিধা নাও দিতে পারে। তিনি আরও বলেন, গত 17 জুন স্বাক্ষরিত রোডম্যাপ বাস্তবায়নের সময় দ্রুত ফুরিয়ে আসছে। এ কারণে আরাকচি বা কালিবফের মতো শীর্ষ কর্মকর্তারা দোহায় ক্যামেরার সামনে আসতে অনীহা দেখাচ্ছেন, কারণ দেশে ফিরে এ নিয়ে রাজনৈতিক আলোচনার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, মধ্যপ্রাচ্যের কূটনৈতিক বাস্তবতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তার মতে, কয়েক মাস আগেও যে ধরনের সরাসরি যোগাযোগ লেবানন ও ইসরায়েলের মধ্যে ছিল না, এখন উভয় দেশ সরাসরি আলোচনায় বসছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অবস্থানে বিস্তৃত মিল লক্ষ্য করা যাচ্ছে। জেডি ভান্স বলেন, লেবানন ইসরায়েল শান্তি চুক্তি এবং যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক একসঙ্গে বিশ্লেষণ করলে দেখা যায়, উভয় নথির মৌলিক বার্তা হল লেবাননের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করা হবে। তবে এই পরিবর্তন দীর্ঘমেয়াদে টেকসই হবে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন বলে মন্তব্য করেন তিনি। ইরান প্রসঙ্গে জেডি ভান্স বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি দীর্ঘস্থায়ী ও যাচাইযোগ্য প্রতিশ্রুতি চায় যা আন্তর্জাতিক পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করা যাবে। তার ভাষায়, ওয়াশিংটনের লক্ষ্য হল ইরান যেন পুরো দেশ জুড়ে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে পরিত্যাগ করে এবং সেই অঙ্গীকার কার্যকরভাবে যাচাই করার ব্যবস্থা থাকে। এদিকে ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতেও অটুট থাকবে। এক বক্তব্যে হাকাবি বলেন, অনেকেই প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কি কখনো বিচ্ছেদ ঘটতে পারে, কিংবা দুই দেশ কি আর আগের মতো ঘনিষ্ঠ থাকবে না? এর জবাবে তিনি বলেন, না না না, আমরা এতটা বোকা নই। আশা করি আমরা কখনো এতটা বোকা হব না। তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ককে একটি অসাধারণ বৈবাহিক সম্পর্কের সঙ্গে তুলনা করে বলেন, দুই দেশের বন্ধন এতটাই গভীর যে বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। রসিকতা করে তিনি বলেন, যদি কেউ জিজ্ঞেস করে আমরা কি আলাদা হয়ে যাব, আমি বলি কোনো সুযোগই নেই, কারণ বিচ্ছেদ হলে যে খোরপোশ দিতে হবে তা কোনো দেশই বহন করতে পারবে না। হাকাবি জোর দিয়ে বলেন, পারস্পরিক স্বার্থ, নিরাপত্তা সহযোগিতা এবং দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভবিষ্যতেও অংশীদার হিসেবেই থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি নৌবাহিনীর ডেনা যুদ্ধজাহাজের নিহত সদস্যদের স্মারক প্রদর্শনী পরিদর্শন শেষে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ইতিহাসে লিপিবদ্ধ হওয়ার মতো যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছেন। আরাকচি বলেন, ডেনা যুদ্ধজাহাজটি যুদ্ধক্ষেত্র থেকে শত শত কিলোমিটার দূরে একটি প্রশিক্ষণ ও আনুষ্ঠানিক নৌ মিশনে অংশ নিতে অন্য একটি দেশে অবস্থান করছিল। তার দাবি, জাহাজটি কোনো সামরিক অভিযানে জড়িত ছিল না, এতে কোনো আক্রমণাত্মক তৎপরতা ছিল না এবং কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এর উপর হামলা চালানো হয়। তিনি বলেন, নিরস্ত্র ও আত্মরক্ষাহীন একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা কোনো সামরিক বিজয় নয়, বরং এটি প্রতিপক্ষের দুর্বলতা ও ভীরুতার বহিঃপ্রকাশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, হামলার পর থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা, আহতদের স্থানান্তর এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণে সক্রিয় ছিল। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি বিভাগ
ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে এই ঘটনার সব প্রমাণ সংগ্রহ করবে এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় বিষয়টি অনুসরণ করবে। তার ভাষায়, নিহতদের রক্তের বিচার নিশ্চিত করতে তেহরান কোনো প্রচেষ্টা থেকে বিরত থাকবে না। আরাকচি আরও দাবি করেন, এই হামলায় নিহত নৌ সদস্যদের পাশাপাশি অন্যান্য হামলায় নিহত বেসামরিক মানুষ ও শিশুদের আত্মত্যাগ ইরানের জন্য বিজয়ের পথ সুগম করেছে। তিনি বলেন, প্রতিপক্ষ সর্বোচ্চ সামরিক সক্ষমতা নিয়ে অভিযান চালালেও তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাই নিরস্ত্র ও যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা একটি লক্ষ্যবস্তুতে হামলার শক্তি নয়, বরং কাপুরুষতার পরিচয় বহন করে। শেষে তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন। একই সঙ্গে শহীদ পরিবারের দৃঢ়তা ও আত্মত্যাগের প্রশংসা করেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফর সাম্প্রতিক মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পর তৈরি হওয়া নতুন রাজনৈতিক পরিবেশে এই সফর কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করে। ইসলামাবাদে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক, যৌথ সংবাদ সম্মেলন এবং সেখানে উত্থাপিত বক্তব্যগুলো স্পষ্টভাবে দেখিয়েছে যে ইরান এখন সংঘাত নির্ভর কৌশল থেকে সরে এসে সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর দিকে অগ্রসর হতে চাইছে, যেখানে পাকিস্তানকে তার একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধনকারী রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে। পেজেশকিয়ানের বন্ধুত্বের হাত প্রসারিত করে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর আহ্বানকে সরল কূটনৈতিক বক্তব্য হিসেবে দেখা যাবে না। এটি মূলত একটি কৌশলগত প্রস্তাব, যার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা, প্রক্সি যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং বহিরাগত শক্তির প্রভাব কমানোর আকাঙ্ক্ষা। ইরান স্পষ্টভাবে বোঝাতে চাইছে যে পশ্চিমা নিরাপত্তা কাঠামো, বিশেষ করে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক ব্যবস্থার উপর নির্ভরতা, মুসলিম বিশ্বের জন্য স্থায়ী শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই এখন প্রয়োজন আঞ্চলিক মালিকানাধীন ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, যেখানে মুসলিম দেশগুলো নিজেরাই নিজেদের রাজনৈতিক ও নিরাপত্তা ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই প্রস্তাবের কেন্দ্রে রয়েছে মুসলিম ঐক্য ধারণা, যা পেজেশকিয়ান তার বক্তব্যে বারবার উল্লেখ করেছেন। তবে এটি শুধুমাত্র ধর্মীয় বা সাংস্কৃতিক ঐক্যের আহ্বান নয়, বরং এর মধ্যে স্পষ্ট রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্য রয়েছে। ইরান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিশরের মতো দেশগুলোকে এক ছাতার নিচে এনে একটি সমন্বিত নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার চিন্তা করা হচ্ছে, যা ভবিষ্যতে ন্যাটো ধাঁচের কোনো মুসলিম আঞ্চলিক জোটের ধারণাকে ইঙ্গিত করে। যদিও বাস্তবে এমন কাঠামো গঠন অত্যন্ত জটিল, কারণ এই দেশগুলোর মধ্যে স্বার্থগত ও ভূরাজনৈতিক পার্থক্য রয়েছে। পাকিস্তানের ভূমিকা এই প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব এবং ইরানের মধ্যে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তান নিজেকে শুধু ভারসাম্য রক্ষাকারী নয়, বরং মধ্যস্থতাকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় পাকিস্তানের সৎ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা দাবি সেই কৌশলেরই অংশ। শাহবাজ শরীফের বক্তব্যে যে আবেগঘন ভাষা ব্যবহার করা হয়েছে তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং একটি রাজনৈতিক বার্তা, যেখানে পাকিস্তান ইরানের সঙ্গে সম্পর্ককে কৌশলগত স্তরে উন্নীত করতে চায়। ইরান ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে ধর্মীয়, সাংস্কৃতিক ও ভৌগোলিকভাবে ঘনিষ্ঠ হলেও বাস্তব রাজনীতিতে এই সম্পর্ক সবসময় সরল ছিল না। সীমান্ত নিরাপত্তা, বেলুচিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ, মাদক ও অবৈধ বাণিজ্য এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে সবসময় উত্তেজনা তৈরি হয়েছে। তবুও সাম্প্রতিক বৈঠকে দুই পক্ষই এই সমস্যাগুলোকে পাশ কাটিয়ে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার উপর জোর দিয়েছে, যা একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়। বিশেষ করে জ্বালানি সহযোগিতা, গ্যাস পাইপলাইন প্রকল্প এবং সীমান্ত বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো আবারও আলোচনায় এসেছে, যা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় অবস্থায় ছিল। পেজেশকিয়ানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আঞ্চলিক নিরাপত্তাকে ইন্টারনালাইজ করার ধারণা। তিনি স্পষ্টভাবে বলেছেন যে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের নিরাপত্তা বাইরের শক্তি দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়। এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং পশ্চিমা জোট নির্ভর নিরাপত্তা কাঠামোর বিরুদ্ধে একটি নরম কিন্তু স্পষ্ট অবস্থান। একই সঙ্গে এটি সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক শক্তিকে এক টেবিলে আনার কৌশলগত প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। তবে এই প্রস্তাব বাস্তবায়নের পথে বড় বাধা হল
আস্থার ঘাটতি। ইরান সৌদি সম্পর্ক সাম্প্রতিক সময়ে উন্নতির দিকে গেলেও তা এখনও পূর্ণ আস্থার পর্যায়ে পৌঁছায়নি। ইয়েমেন যুদ্ধ, সিরিয়া সংকট এবং লেবাননের হিজবুল্লাহ ইস্যুতে দুই দেশের অবস্থানগত পার্থক্য এখনও স্পষ্ট। একইভাবে তুরস্কের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং মিশরের নিজস্ব নিরাপত্তা অগ্রাধিকারও এই সমন্বিত কাঠামোর পথে জটিলতা তৈরি করতে পারে। ফলে পেজেশকিয়ানের প্রস্তাব যতটা আকর্ষণীয়, বাস্তবায়নের দিক থেকে ততটাই চ্যালেঞ্জিং। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সাম্প্রতিক সমঝোতা এই পুরনো প্রেক্ষাপটকে নতুন মাত্রা দিয়েছে। যদিও বিস্তারিত শর্তাবলী এখনও পুরোপুরি পরিষ্কার নয়, তবে এটি স্পষ্ট যে উভয় পক্ষই সরাসরি সংঘাতের ঝুঁকি কমাতে চাইছে। পাকিস্তান এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিয়ে নিজের কূটনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এটি ইসলামাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপের মধ্যে পাকিস্তান একটি কার্যকর কূটনৈতিক পরিচয় তৈরি করতে চাইছে, যা তাকে কেবল সংকটগ্রস্ত রাষ্ট্র নয়, বরং আঞ্চলিক সমাধানকারী হিসেবে উপস্থাপন করতে পারে। শাহবাজ শরীফের বক্তব্যে যে ভ্রাতৃত্বের আহ্বান জানানো হয়েছে তা কেবল আবেগ নয়, বরং একটি রাজনৈতিক কৌশলও। পাকিস্তান দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখতে চাইলেও নিরাপত্তা ও ভূ রাজনৈতিক কারণে কখনো কখনো দ্বিধায় থেকেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদ হয়তো বুঝতে পারছে যে ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে একটি কৌশলগত সেতু তৈরি করতে পারে, যা ভবিষ্যতে পাকিস্তানের জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই লাভজনক হতে পারে। ইরানের দৃষ্টিকোণ থেকেও পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যে তেহরান তার পূর্ব ও দক্ষিণ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে। পাকিস্তান এই কৌশলের একটি কেন্দ্রীয় অংশ, কারণ এটি কেবল ভৌগোলিকভাবে নয়, বরং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক সংযোগের একটি দরজা হিসেবেও কাজ করে। পেজেশকিয়ানের বক্তব্যে কাতার, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের ভূমিকা স্বীকার করা একটি কৌশলগত বার্তা বহন করে। এটি ইঙ্গিত দেয় যে ইরান আর এককভাবে কোনো ব্লকে আবদ্ধ থাকতে চায় না, বরং বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য তৈরি করতে চায়। একই সঙ্গে এটি সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টাকেও এগিয়ে নেয়। সব মিলিয়ে এই সফর একটি পরিবর্তনশীল আঞ্চলিক বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে দীর্ঘদিনের সংঘাত, অবিশ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতার পর এখন ধীরে ধীরে সহযোগিতা ও সমন্বয়ের একটি নতুন ভাষা তৈরি হচ্ছে। তবে এই পরিবর্তন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর ভবিষ্যৎ নির্ভর করবে বাস্তব রাজনৈতিক সদিচ্ছা, আঞ্চলিক শক্তিগুলোর পারস্পরিক আস্থা এবং বহিরাগত শক্তির ভূমিকার পুনঃসংজ্ঞার উপর। ইরান ও পাকিস্তানের এই নতুন কূটনৈতিক সক্রিয়তা যদি ধারাবাহিকতা পায়, তবে এটি শুধু দুই দেশের সম্পর্ক নয়, বরং পুরো মুসলিম বিশ্বের ভূরাজনৈতিক কাঠামোতে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা করতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।